আজকে আমাদের আলোচ্য বিষয় উদ্ভিদের প্রজনন। তো উদ্ভিদের প্রজনন নিয়ে আজকে আমরা কিছু প্রশ্ন সলভ করব। মোটামুটি এটা হচ্ছে চ্যাপ্টারটার নাম, কিন্তু জীবের প্রজনন, কিন্তু তোমাদের পাঠ্যক্রমে আসলে চ্যাপ্টারটা আংশিকভাবে আছে, মূলত উদ্ভিদের প্রজনন অংশটাই আছে। জীবের প্রজনন এখানে দুই টাইপের প্রজনন নিয়ে আলোচনা করা হয়, উদ্ভিদ এবং প্রাণী। তো মোস্ট অফ দ্য প্রশ্নই আমরা আসলে উদ্ভিদ নিয়েই আলোচনা করব। তো প্রাণী নিয়ে আসলে আলোচনা কম হবে, কারণ পাঠ্যক্রমে আসলে তোমাদের উদ্ভিদ পার্টটাই আছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো আমাদের প্রথম প্রশ্নে বলা হয়েছে যে PQRS ব্যবহার করে একটা উদ্ভিদ অংশের চিহ্নিত চিত্র অঙ্কন করো, মানে একটা উদ্ভিদের চিহ্নিত চিত্র অঙ্কন করতে বলা হয়েছে। পি হচ্ছে বৃতি, ভালো কথা। কিউ হচ্ছে দলমণ্ডল। আচ্ছা, তোমরা কি জানো দলমণ্ডল বলতে আসলে কি বোঝায়? দলমণ্ডল মানে হচ্ছে অনেকগুলো দলের সমষ্টি। তাহলে দল মানে আসলে কি? দল মানে হচ্ছে, তোমরা পাপড়ি বলো না উদ্ভিদের, যেটাকে পাপড়ি বলো, ওই পাপড়ি জিনিসটাই হচ্ছে আসলে দল। তাইলে দলমণ্ডল মানে হচ্ছে উদ্ভিদের পাপড়িটাকে বোঝায়, বুঝতে পারছো? এরপরে আসে পুংস্তবক, আর হচ্ছে পুংস্তবক। পুংস্তবক, এখন পুংস্তবকের প্রত্যেকটা অংশকে বলা হয় পুংকেশর। পুংস্তবকের প্রত্যেকটা অংশকে কি বলে? পুংস্তবকের প্রত্যেকটা অংশকে বলা হয় পুংকেশর। এখন এই পুংকেশরের আবার দুইটা অংশ আছে, একটা আছে পুংদণ্ড, আরেকটা হচ্ছে পরাগধানী। তাহলে পুংদণ্ড এবং পরাগধানী। তাইলে পুংস্তবকের প্রত্যেকটা অংশকে কি বলে? পুংস্তবকের প্রত্যেকটা অংশকে বলে পুংকেশর, এবং পুংকেশরের দুইটা অংশ থাকে, পুংদণ্ড এবং পরাগধানী। আমরা ছবি আঁকাইলে তখন সব তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এবার আরেকটা হচ্ছে স্ত্রীস্তবক। এখন স্ত্রীস্তবক এস, এটা হচ্ছে স্ত্রীস্তবক। স্ত্রীস্তবকের প্রত্যেকটা অংশকে, এক একটা অংশকে বলা হয় হচ্ছে গর্ভপত্র। গর্ভপত্র, এবং এই গর্ভপত্রের আবার তিনটা অংশ আছে, ঠিক আছে? তিনটা অংশ, এক একটা অংশ, তিনটা অংশ হচ্ছে গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড। গর্ভাশয়, গর্ভদণ্ড এবং গর্ভমুণ্ড। তাইলে কি কি পাইলাম? পি জিনিসটা কি? পি হচ্ছে বৃতি। আচ্ছা, কিউ কি? কিউ হচ্ছে দলমণ্ডল। দলমণ্ডলের এক একটা অংশের নাম কি? দল বা পাপড়ি। আচ্ছা, আর কি? আর হচ্ছে পুংস্তবক। পুংস্তবকের এক একটা অংশকে কি বলে? পুংকেশর। পুংকেশকের দুইটা অংশ থাকে, পুংদণ্ড এবং পরাগধানী। আচ্ছা, এস হচ্ছে স্ত্রীস্তবক। স্ত্রীস্তবকের এক একটা অংশের নাম কি? গর্ভপত্র। গর্ভপত্রের আবার তিনটা অংশ থাকে, গর্ভাশয়, গর্ভদণ্ড এবং গর্ভমুণ্ড। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এখন চিত্রটা আঁকায় ফেলি, ঠিক আছে? আঁকানোটা আমরা শুরু করব এই স্ত্রীস্তবক থেকে। স্ত্রীস্তবক থেকে আঁকানো শুরু করব। আমরা আগে স্ত্রীস্তবকটা আঁকাই। এই হচ্ছে আমাদের কি? আমাদের স্ত্রীস্তবক। এরপর আমরা পুংস্তবকগুলো আঁকাই, ঠিক আছে? পরীক্ষায় মনে রাখবা, চিত্র যে আঁকতে হবে, অনেক সুন্দর চিত্র আঁকতে হবে এমন কিন্তু কোনো কথা নাই, ঠিক আছে? মোটামুটি একটা চিত্র সবগুলো অংশ যদি তুমি দেখাই দিতে পারো, তাহলেই কিন্তু তোমার চিত্র হয়ে যাবে। একদম নিখুঁত চিত্র আঁকতে হবে, প্রত্যেকটা অংশ অনেক প্রিসাইজলি দেখাইতে হবে, এরকম কিন্তু কোনো কথা নাই। আচ্ছা, এটা হইতেছে গেল আমাদের স্ত্রীকেশর। এখন আমরা দল বা পাপড়ি আঁকবো। এই যে তোমরা বুঝে নাও, বাকিটা অতটা ডিটেইলিংয়ে যাচ্ছি না। তো এই হইতেছে আমাদের দলমণ্ডল। এরপরে হচ্ছে আমরা আঁকাবো বৃতি, ঠিক আছে? তো বৃতি হচ্ছে ধরো এইরকম, এই পাশে একটা দিব,
এইরকম এই পাশে একটা দিব, তাহলে এটা হচ্ছে আমাদের বৃতি। আচ্ছা, এরপরে হচ্ছে বৃতি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক, নিচে আমরা যেই ডালটা থাকে পুষ্পাক্ষ, পুষ্পাক্ষটা আঁকায় দিব। ঠিক আছে, পুষ্পাক্ষটা আঁকায় দিলাম। তাইলে আমরা এবার লেবেলিং করে ফেলি। তো এই হচ্ছে আমাদের গর্ভাশয়, এইটা হচ্ছে আমাদের গর্ভদণ্ড, এই হচ্ছে আমাদের গর্ভমুণ্ড, এইগুলা হইতেছে আমাদের দল বা পাপড়ি। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের পরাগধানী, এইটা হচ্ছে পরাগ দণ্ড, আর এইটা হচ্ছে বৃতি। তাহলে এই হলো তোমাদের একটা আদর্শ উদ্ভিদের সবগুলো স্তবক নিয়ে আঁকানো একটি চিত্র, PQRS দিয়ে। এই যে গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, গর্ভাশয়, এটিটা হচ্ছে স্ত্রী স্তবক, এই তিনটা, আর পরাগধানী আর পরাগদণ্ড, এই গর্ভমুণ্ড, পরাগদণ্ড আর পরাগধানী বা পরাগথলি যেটা, ওইটাই হইতেছে তোমার পুংদণ্ড, ওই যে পুংস্তবক। আর হচ্ছে বৃতি গেল এই যে নিচের দিকে, এটা হচ্ছে বৃতি দুই পাশে, এই হচ্ছে আমাদের বৃতি, আর এই যে আমাদের দলমণ্ডল। ঠিক আছে, ওকে, খুবই রাফলি চিত্র, আমি কিন্তু খুব চিত্র সুন্দর যে আঁকাই বিষয়টা এমন না, কিন্তু এইটুক চিত্র দিয়েই তোমার হবে। আমি বলতেছি এই চিত্র যদি তুমি পরীক্ষায় আঁকো, তুমি পরীক্ষায় 3 নম্বরের প্রশ্ন 3-এ 3 পাবা, পাইতে তুমি নম্বর দিতে বাধ্য। ঠিক আছে, যদি টিচার সব বুঝতে পারে। আচ্ছা, এরপরে আসো আমরা পরের প্রশ্নে চলে যাই। তো এখানে বলছে আমাদেরকে এ আর বি দুইটা প্রক্রিয়া দেখানো হয়েছে। এতে কি দেখা যাচ্ছে, জনন কোষের মিলন হয়েছে, জনন কোষের মিলনের পর জাইগোট উৎপন্ন হয়েছে, জাইগোট থেকে ভ্রূণ হয়েছে, ভ্রূণ থেকে টি হয়েছে, টি কি আমরা জানি না। ঠিক আছে, আচ্ছা, বিতে দেখা যাচ্ছে জনন কোষের মিলন হইলো, জাইগোট হইলো, ভ্রূণ হইলো, লাস্টে শিশু হইলো। তাহলে শিশু, জাইগোট থেকে শিশু হয় কাদের ক্ষেত্রে আমরা এই শব্দটা উচ্চারণ করি বলো তো? প্রাণীর ক্ষেত্রে, তাই না? বিশেষ করে মানুষের ক্ষেত্রে বা মোস্টলি প্রাণীর ক্ষেত্রে আমরা এই শব্দটা উচ্চারণ করি। তাই রে, এটা হচ্ছে প্রাণীর। আরে আমরা কি দেখতে পাচ্ছি এখানে, কিন্তু জাইগোট উৎপন্ন হয়েছে। জাইগোট উৎপন্ন হওয়া মানে কি, এটা হচ্ছে যৌন জনন, কারণ যৌন জননে শুধু জাইগোট উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে জাইগোট উৎপন্ন হয় শুধু যৌন জননে। আর এই যে শিশু হচ্ছে, শিশুটা কিসের ক্ষেত্রে বলা হয়? প্রাণীর জননে, প্রাণীর জননে। তাইলে যে বিটা আমাদের আসলে কি নির্দেশ করে? বিটা আমাদের ইন্ডিকেট করে প্রাণীর যৌন জনন, প্রাণীর যৌন জনন ইন্ডিকেট করে হচ্ছে বি। এরপরে এতে আসো, এতে দেখা যাচ্ছে কি ভ্রূণ থেকে টি উৎপন্ন হয়েছে, এটা আমরা জানি না। তো যৌন জনন প্রাণী ছাড়া আর কারা করে? উদ্ভিদরাই তো করে। তাহলে টি হচ্ছে এ নাম্বার যেটা, এটা হচ্ছে উদ্ভিদের যৌন জনন। ঠিক আছে, উদ্ভিদের, যেহেতু জাইগোট উৎপন্ন হয়েছে তাই যৌগ মানে যৌন, উদ্ভিদের যৌন জনন। এখন উদ্ভিদের যৌন জননে দেখো, প্রাণীর যৌন জননে ভ্রূণ থেকে কি হয়েছে? শিশু হয়েছে। আর উদ্ভিদের যৌন জননে কি হয় আমরা জানি? উদ্ভিদের যৌন জননে উদ্ভিদে ভ্রূণ থেকে যেটা হয় তাকে বলা হয় হলো স্পোরোফাইট। ঠিক আছে, স্পোরোফাইট বা স্পোর আর কি, স্পোরোফাইট। তাহলে টি জিনিসটা আমাদের কি? টি জিনিসটা হচ্ছে আমাদের স্পোরোফাইট। ঠিক আছে, আচ্ছা, তো আমাদের ঘ নাম্বার প্রশ্নে যেটা বলছে যে এ আর বি প্রক্রিয়া দুইটার গুরুত্ব তুলনা করো, তাইলে কিসের গুরুত্ব আমাদেরকে উল্লেখ করতে বলছে? আমাদের উদ্ভিদ ও প্রাণীর যৌন জননের গুরুত্বটা তুলে ধরতে বলছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এখন যৌন প্রজননের গুরুত্ব তুলে ধরবো। তো
তাইলে প্রজননের সংজ্ঞাটা আসলে কি? প্রজননের সংজ্ঞা হচ্ছে যে শরীরবৃত্তীয় প্রক্রিয়ায় উদ্ভিদ ও প্রাণী তাদের ভবিষ্যৎ বংশধর সৃষ্টি করে, তাদের ভবিষ্যৎ বংশধর বা ভবিষ্যৎ প্রজন্ম সৃষ্টি করে, তাকেই বলা হয় প্রজনন। ভবিষ্যৎ প্রজন্ম সৃষ্টি করে তাকেই কিন্তু প্রজনন বলা হয়। ঠিক আছে, তাহলে যে শরীরবৃত্তীয় প্রক্রিয়ায় উদ্ভিদ ও প্রাণী তার ভবিষ্যৎ প্রজন্ম সৃষ্টি করে তাকেই বলা হয় প্রজনন। এখন প্রজনন জিনিসটা, যৌন প্রজনন যেটা, যৌন প্রজননটা কিভাবে হয় আমি যদি একটু বলি। যৌন প্রজননের জন্য সবার আগে তোমার দুইটা ভিন্ন লিঙ্গ লাগবে, একটা যদি হয় পুংলিঙ্গ আর একটা তোমার লাগবে স্ত্রীলিঙ্গ। সেটা উদ্ভিদের ক্ষেত্রেও হইতে পারে, সেটা প্রাণীর ক্ষেত্রেও হইতে পারে। তাইলে আমরা ধরলাম একটা পুরুষ আর একটা স্ত্রী। এখন পুরুষের থেকে কি আসবে, স্ত্রীর থেকে কি আসবে? পুরুষের মধ্যে আছে পুংজনন কোষ, পুরুষের মধ্যে আছে পুংজনন কোষ। আর স্ত্রীতে কি আছে? স্ত্রীতে আছে স্ত্রী জনন কোষ। তোমরা কি একটা পুংজনন কোষ আর স্ত্রী জনন কোষের নাম বলতে পারবা? হলো মানুষের ক্ষেত্রে পুংজনন কোষটা হচ্ছে শুক্রাণু আর স্ত্রী জনন কোষটা হচ্ছে ডিম্বাণু। ঠিক আছে, আচ্ছা। তো স্ত্রী জনন কোষ, আচ্ছা, পুংজনন কোষ আর স্ত্রী জনন কোষ। তো পুংজনন কোষ যেটা, এটা থাকে কিন্তু হ্যাপ্লয়েড, মানে এন আকারে থাকে। স্ত্রী জনন কোষ যেটা, এটাও থাকে কিন্তু হ্যাপ্লয়েড, এন আকারে থাকে। এখন এই দুইটার মিলন হইল, কি হইল? এই দুইটার মিলন হয়ে একটা জাইগোট উৎপন্ন হইল, জাইগোট। কিন্তু এই জাইগোটটা কিন্তু হ্যাপ্লয়েড আকারে থাকে না, জাইগোটটা থাকে ডিপ্লয়েড আকারে। তাইলে জাইগোটটা কি আকারে থাকে? জাইগোটটা ডিপ্লয়েড আকারে থাকে। এই যে দেখো, পুংজনন কোষ, স্ত্রী জনন কোষ, জনন কোষের মিলন হইলো, এই যে কি উৎপন্ন হইলো? জাইগোট উৎপন্ন হইলো। এই জাইগোটটাই হচ্ছে এরপরে বিভাজিত হবে। তো জাইগোটটা যখন বিভাজিত হবে, মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হবে, মানে বড় হবে, তখনই এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা ভ্রূণ বলবো। ঠিক আছে, ভ্রূণ বলবো। এরপরে প্রাণীর ক্ষেত্রে সেটা শিশুতে পরিণত হবে এবং উদ্ভিদের ক্ষেত্রে সেটা স্পোরোফাইটে পরিণত হবে। তো আমাদের যৌন জননে আসলে এইভাবে হয়। এখন আসলে যৌন জননের গুরুত্বটা আসলে আমাদের কি? যৌন জননের অনেক গুরুত্ব আছে, তার মধ্যে একদম প্রথম যেই গুরুত্ব, আমি বেশ কিছু গুরুত্ব আলোচনা করব, সবচেয়ে ইম্পর্টেন্ট যেই গুরুত্ব সেটা হচ্ছে তোমার ভবিষ্যৎ প্রজন্ম সৃষ্টি করা। ঠিক আছে, যৌন জনন যদি না থাকতো তাইলে তোমার পিতামাতা থেকে তুমিও আসতা না, কিংবা তোমার সন্তান সন্ততিও কিন্তু উৎপন্ন হইতো না। ঠিক আছে, বা হচ্ছে তোমার যেই ফুল বা ফল আছে সেই গাছগুলো কিন্তু নতুন গাছ সৃষ্টি হইতো না তোমার। এর জন্য হচ্ছে যৌন জননটা গুরুত্বপূর্ণ, ভবিষ্যৎ প্রজন্ম সৃষ্টি করা। আচ্ছা, আর আরেকটা গুরুত্ব কি, সেটা হচ্ছে জিনগত বৈচিত্র্য সৃষ্টি করা। জিনগত বৈচিত্র্য সৃষ্টি করা। আচ্ছা, জিনগত বৈচিত্র্য জিনিসটা কি? জিনগত বৈচিত্র্য হচ্ছে, ধরো তোমার পিতামাতা থেকে তো তুমি আসছো, তাই না? কিন্তু তোমার পিতামাতার যেই জিন আর তোমার যেই জিন, এই দুইটা জিনিস কিন্তু হুবহু এক না, বুঝতে পারছো? এর মধ্যে হালকা হলেও কিন্তু ডিফারেন্স আছে, বা তোমার ভাইয়ের যেই জিন আর তোমার যেই জিন তার মধ্যেও কিন্তু ডিফারেন্স আছে। তো এই ডিফারেন্সটা যে সৃষ্টি হয়, এটা সৃষ্টি হয়ই হচ্ছে তোমার ইয়ের কারণে, এই যেই যৌন প্রজনন, এই যৌন প্রজননের কারণে, বুঝতে পারছো? কারণ
যৌন প্রজননের ফলেই হচ্ছে তোমার কোন কোষ বিভাজনটার কারণে জনন কোষ সৃষ্টি হয় বলো তো? মনে করবা জনন কোষ হচ্ছে হ্যাপ্লয়েড না, জনন কোষ কিন্তু হ্যাপ্লয়েড, কিন্তু তোমার পিতামাতার দেহে কিন্তু কোষ আছে 2n, সব ডিপ্লয়েড। তাহলে ডিপ্লয়েড কোষ থেকে যে হ্যাপ্লয়েড কোষ হইছে, তোমার পিতামাতার বডিতে সব কিন্তু ডিপ্লয়েড কোষ আছে, ডিপ্লয়েড ক্রোমোজোম আছে, ঠিক আছে? মানে 22 প্লাস এক্স ওয়াই বা এক্সএস, যেটা বলো এক্সএস বা এক্স ওয়াই জোড়া। তো তো এই যে হইলো, এটা কোন প্রক্রিয়ায় হয়? মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়ায়। আর মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় যখনই জনন কোষ সৃষ্টি হবে বা মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়াটা যেখানেই আসবে, সেখানেই হচ্ছে একটা জিনগত বা প্রজাতিগত একটা বৈচিত্র্যের সৃষ্টি হবে। এখন তুমি বলতে পারো যে ভাইয়া এর গুরুত্বটা আসলে কি, এই বৈচিত্র্যটা সৃষ্টি হওয়ার কারণ কি? মানে আমি তো পুরাপুরি আমার বাবার মতো দেখতে হইতে পারতাম, সেটা আরো ভালো হইতো না? বা ধরো তোমার কাছে একটা আম গাছের আম খেয়ে অনেক মজা লাগছে, এখন তুমি ওই আম গাছটার বীজ বপন করছো, তাইলে তোমার যে নতুন আম গাছটা হবে এটা কিন্তু হুবহু আগের আম গাছটার মতো হবে না, একটু নতুন জিনিস আসবে। তাহলে তুমি তো বলতে পারো যে ভাইয়া আগেরটাই তো মিষ্টি আম হইতো, নতুনটাই মিষ্টি আম হইলে তো ভালোই হইতো। এর প্রয়োজনীয়তাটা কি? আমি একদম বাস্তবধর্মী তোমাকে একটা প্রয়োজনীয়তা বোঝাই। কয়েক বছর আগে আমাদের পুরো বিশ্বে একটা মহামারী আসছিল না, করোনা মহামারী? সেই করোনা মহামারীতে আসলে অসংখ্য মানুষ মারা গেছে, কিন্তু অনেক মানুষ কিন্তু মারা যায় নাই আল্লাহর রহমতে। তুমি আমি কিংবা অনেক মানুষ কিন্তু মারা যায় নাই। আমরা কেন মারা যায়নি জানো? আসলে এর একটা গুরুত্বপূর্ণ রিজন হচ্ছে আমাদের ইমিউনিটি সিস্টেম অনেক স্ট্রং। এখন আমাদের ইমিউনিটি সিস্টেমটা কেন স্ট্রং হয়েছে? আমাদের অভিযোজন ক্ষমতা ভালো, তাই মানে আমরা যুগের সাথে তাল মিলিয়ে কিন্তু আমরা নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারছি, আমরা অভিযোজিত হতে পারছি পরিবেশের সাথে। আজ থেকে 10 বছর আগে পরিবেশটা কিন্তু সেম ছিল না, বা আজ থেকে 20 বছর আগে এই পৃথিবীর পরিবেশটা সেম ছিল না। তো এই যে পরিবেশটা প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, এর সাথে কিন্তু আমরা খাপ খাইয়ে নিতে পারছি, আমরা অভিযোজিত হতে পারছি, যার জন্যই কিন্তু আমরা এসব মহামারী বলো বা পরিবেশে যত ভিন্নতা আসে, দুর্যোগ আসে, এগুলো কিন্তু আমরা এক্সিস্ট করে ফেলতে পারি আল্লাহর রহমতে। তো এরও একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে তোমার এই যে এই যৌন প্রজনন, ঠিক আছে? তাহলে আমরা এটাও একটা পয়েন্ট হিসেবে লিখতে পারি যে উন্নত অভিযোজন ক্ষমতা সম্পন্ন জীব তৈরি, অভিযোজন ক্ষমতা, উন্নত অভিযোজন ক্ষমতা, ঠিক আছে? তাইলে লাস্টলি এর দ্বারা কি প্রমাণিত হয়? তো তো ফাইনালি এর দ্বারা আসলে প্রমাণিত হয় যে পৃথিবীতে যৌন প্রজনন যদি না থাকতো, তাইলে কি পৃথিবীর অস্তিত্ব কি হইতো? পৃথিবীর অস্তিত্ব কিন্তু বিলীন হয়ে যেত। তাইলে পৃথিবীর অস্তিত্ব বিলীন হয়ে যেত। তাই পৃথিবীর অস্তিত্ব বিলীন হয়ে যেত। তাই পৃথিবীর অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, পৃথিবীর অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যৌন প্রজননের গুরুত্ব অপরিসীম। তাহলে যৌন প্রজনন না থাকলে পৃথিবীর অস্তিত্ব বিলীন হয়ে যেত, এই জন্য পৃথিবীর অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য ফাইনালি যৌন প্রজনন অপরিসীম। তো এইভাবে একদম শুরু থেকে যৌন প্রজনন কিভাবে হয় এই ধাপগুলো বর্ণনা করে ফাইনালি তুমি এর গুরুত্ব 4-5টা পয়েন্ট লিখে দিবা, লাস্টে সিদ্ধান্ত দিয়ে দিবা যে পৃথিবীর অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যৌন প্রজননের গুরুত্ব অপরিসীম। তুমি ফুল 4-4 নম্বর পাবা, 4-4 নম্বর পাবা, কেউ আটকায় রাখতে পারবে না তোমাকে। লিখে রাখো। তাইলে এই প্রশ্নও গেল। পরবর্তী প্রশ্নে যাই। এমওএন প্রক্রিয়ায় মধ্যে একটিতে বৈশিষ্ট্যের পরিবর্তন হলেও অন্যটিতে বৈশিষ্ট্যের পরিবর্তন হয় না, বিশ্লেষণ করো। আচ্ছা, তো এম আর এন প্রক্রিয়া আসলে কি হয়েছে দেখা যায়। আমরা আমরা এখানে দুইটা ফুল দেখতে পাইতেছি, ঠিক আছে? এটা একটা ফুল গাছ আর এটা আরেকটা গাছের আরেকটা ফুল, ঠিক আছে? তো এম চিত্রে দেখা যাচ্ছে যে একই গাছের দুইটা ফুলের মধ্যে পরাগায়ন হচ্ছে। এম মানে হচ্ছে একই গাছের দুটি ফুল, আর এন চিত্রে দেখা যাচ্ছে যে আরেকটা গাছের ফুল। তাহলে এন চিত্র হচ্ছে ভিন্ন গাছের ফুল।
তাহলে তোমার এম হচ্ছে একই গাছের দুইটা ফুল আর এন হচ্ছে ভিন্ন দুইটা গাছের ফুলের মধ্যে পরাগায়ন হচ্ছে। তাহলে এর দ্বারা আমরা সহজেই বুঝতে পারি কি এম কোন পরাগায়ন, এম হচ্ছে স্বপরাগায়ন। কারণ আমরা কি জানি একই গাছের দুইটি ভিন্ন ফুল বা একই গাছের একই ফুলের মধ্যে যদি পরাগায়ন ঘটে তাহলে সেটা হচ্ছে স্বপরাগায়ন, আর ভিন্ন দুইটি গাছের ফুলের মধ্যে যদি পরাগায়ন ঘটে তাহলে সেটা হচ্ছে পরপরাগায়ন। তাইলে এটা হলো স্বপরাগায়ন এবং এটা হচ্ছে পরপরাগায়ন। এখন আমাদেরকে প্রশ্ন করা হয়েছে যে একটিতে বৈশিষ্ট্যের পরিবর্তন হইলেও অন্যটিতে পরিবর্তন হয় না। এখন তোমরা বলো তো কোনটায় বৈশিষ্ট্যের পরিবর্তন হয়? দেখো, যদি তুমি একই গাছের ফুলের মধ্যে পরাগায়ন করো তাহলে কি কোনো নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হওয়ার কোনো চান্স আছে? কারণ তোমার যার মধ্যে পরাগায়ন করতেছো তারা দুইটা আলটিমেটলি সেম, তাহলে তো নতুন কিছু আসলে সৃষ্টি হবে না। এই জন্য স্বপরাগায়নে নতুন বৈশিষ্ট্য কিন্তু সৃষ্টি হয় না, নতুন বৈশিষ্ট্য হয় না। কিন্তু পরপরাগায়নে তুমি দুইটা ভিন্ন গাছের মধ্যে পরাগায়ন ঘটাচ্ছ, তবে একটা গাছের বৈশিষ্ট্য একরকম আর একটা গাছের বৈশিষ্ট্য কিন্তু আরেক রকম, কিন্তু দুইটা ভিন্ন বৈশিষ্ট্যের মধ্যে যখন তুমি পরাগায়ন ঘটাচ্ছ তখন কিন্তু একটা নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হবে। তাই পরপরাগায়নে একটি নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হয়। বুঝতে পারছো? নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হয়। তো আমাদের যেটা মেইনলি জিজ্ঞেস করছে এখানে, আমাদের হচ্ছে স্বপরাগায়ন আর পরপরাগায়নের মধ্যে পার্থক্য করতে বলছে। স্বপরাগায়ন এবং পরপরাগায়নের মধ্যে পার্থক্য করতে বলছে। তো আসো আমরা এখন পার্থক্যটা করি। স্বপরাগায়ন এবং পরপরাগায়নের মধ্যে পার্থক্য। তো চলো শুরু করি। স্বপরাগায়ন, স্বপরাগায়ন আমরা একটা চার্ট আকারে লিখি। স্বপরাগায়ন, তোমাদেরকে বুঝতে অসুবিধা হলে আমি এখানে মুখেও বলতেছি, আবার কথা শুনেও এটা তোমরা লিখবা বা নোট করলে করবা যদি হাতের লেখা বুঝতে অসুবিধা হয়। তো স্বপরাগায়ন, স্বপরাগায়ন কখন হয়? একই গাছের বা একই ফুল, তাহলে একই গাছের ভিন্ন দুটি ফুল বা একই ফুলের মধ্যে যদি পরাগায়ন ঘটে তাহলে সেটা হচ্ছে স্বপরাগায়ন। আর পরপরাগায়ন কখন হবে? যখন ভিন্ন দুটি গাছের ফুল, তাইলে ভিন্ন দুইটি গাছের ফুলের মধ্যে যখন পরাগায়ন ঘটে সেটা হলো পরপরাগায়ন, এবং একই গাছের ভিন্ন দুইটি ফুলের বা একই ফুলের মধ্যে যদি পরাগায়ন ঘটে সেটা হচ্ছে স্বপরাগায়ন। আচ্ছা, পরপরাগায়নে, পরপরাগায়নে নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি হয়, নতুন বৈশিষ্ট্য থাকে। স্বপরাগায়নে কিন্তু সেই নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হয় না, নতুন বৈশিষ্ট্য সৃষ্টি স্বপরাগায়নে নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হয় না, পরপরাগায়নে নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হয়। আচ্ছা, স্বপরাগায়নে জিনগত বৈচিত্র্য থাকে না, জিনগত বৈচিত্র্য থাকে না, ঠিক আছে? আর পরপরাগায়নে কি থাকে? জিনগত বৈচিত্র্য থাকে। যেহেতু জিনগত বৈচিত্র্য থাকে, যেহেতু জিনের একটা চেঞ্জ আসে, নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হয়, তাই পরপরাগায়নের কি হবে? অভিযোজন ক্ষমতা বেশি হবে। এর দ্বারা যেই ফুলগুলো উৎপন্ন হবে তার অভিযোজন ক্ষমতা বেশি হবে, এর অভিযোজন ক্ষমতা বেশি, আর এর হচ্ছে অভিযোজন ক্ষমতা কম।
ঠিক আছে, লাস্টে তুমি কি করবা, এই টাইপের উদাহরণ যত আসবে সবগুলোই তুমি লাস্টে চেষ্টা করবা উদাহরণ, মানে এই টাইপের পার্থক্য যখন আসবে তখন তুমি চেষ্টা করবা লাস্টে কিছু উদাহরণ দিয়ে দিতে। তাইলে টিচাররা কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে এবং তোমাকে ফুল মার্কস দিয়ে দিবে। তো স্বপরাগায়নের উদাহরণ হইতেছে সরিষা, ধুতুরা। মনে রাখবা স স স স, স্বপরাগায়ন সরিষা, স্বপরাগায়ন সরিষা, সরিষা ধুতুরা। আর পরপরাগায়ন হইতেছে শিমুল, পেঁপে। ঠিক আছে, ওকে, তাহলে এই হচ্ছে আমাদের পার্থক্য। আমাদের এই প্রশ্ন চলে গেল, আমরা পরবর্তী প্রশ্নে যাই। পি অংশটি এই ফুলে অনুপস্থিত থাকলে পরাগায়নের ক্ষেত্রে কি ঘটবে ব্যাখ্যা করো। আচ্ছা, আমরা যদি চিত্রটায় দেখি তাহলে কিউ জিনিসটা কি, আমরা যখন শুরুতেই উদ্ভিদের চিত্র আঁকছিলাম তখন এইভাবে যে স্ট্রাকচারটা আঁকাইছিলাম এই জিনিসটা হচ্ছে গর্ভাশয়, তাহলে কিউ হচ্ছে গর্ভাশয়। আর পি কি, পি হইতেছে পুংস্তবক। এই যে এরকম 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 এমন এমন, এগুলো হইতেছে পুংস্তবক। তাহলে তোমার পি অংশটি এই ফুলে অনুপস্থিত থাকলে পরাগায়নের ক্ষেত্রে কি ঘটবে, কি ঘটবে। মনে করো এটা একটা ফুল, এখন মনে করো একটা ফুলে কি আছে, একটা ফুলে পুংস্তবক আছে, স্ত্রী স্তবক আছে, পুংস্তবক আছে, স্ত্রী স্তবক আছে। তাহলে কি এই পুংস্তবক আর স্ত্রী স্তবকের মধ্যে পরাগায়ন ঘটবে। তাহলে পুংস্তবক একই ফুলের পুংস্তবকও আছে, স্ত্রী স্তবকও আছে, তাহলে এই দুইটার মধ্যে পরাগায়ন ঘটবে। পরাগায়ন ঘটলে এই পরাগায়নের নাম আমরা কি দিব, স্বপরাগায়ন। স্বপরাগায়ন। এখন ধরো একটা ফুলে স্ত্রী স্তবক আছে কিন্তু পুংস্তবক নাই, যেহেতু এখানে বলছে পি অংশটি অনুপস্থিত, তাইলে কি পুংস্তবকটা নাই। তাইলে আমাদের আরো একটা ফুল, অন্য একটা ফুল খুঁজতে হবে, অন্য ফুল যার কি আছে, পুংস্তবক আছে। এখন এটা হইতেই পারে পরিবেশে অনেক আছে, সব ফুলেরই যে পুংস্তবক থাকবে এমন না, অনেক ফুলে পুংস্তবক থাকে, অনেক ফুলে পুংস্তবক থাকে না। তো এই ফুলের স্ত্রী স্তবক আছে, আর একটা ফুলের পুংস্তবক আছে। তাইলে এই একটা ফুল, এটা আরেকটা ফুল, তাহলে ভিন্ন দুটি ফুলের মধ্যে যখন পরাগায়ন ঘটবে তখন সেটাকে আমরা কি বলবো, পরপরাগায়ন। তাহলে ভিন্ন দুটি ফুলের মধ্যে পরাগায়ন ঘটলে তাকে আমরা বলবো পরপরাগায়ন। এখন আমাদের চিত্রে বলছে উদ্দীপকে যে এইখানে স্ত্রী স্তবকটা আছে, গর্ভাশয় আছে, কিন্তু পুংস্তবকটা কিন্তু নাই। এখন পুংস্তবক যখনই থাকবে না তখনই তার পরাগায়নের জন্য তাকে কি করতে হবে, তার যৌন প্রজননের জন্য তাকে অন্য একটা ফুলের পুংস্তবকের সহায়তা নিতে হবে। তো এই ফুলের স্ত্রী স্তবক আর অন্য একটা ফুলের পুংস্তবকের মধ্যে যখন মিলন ঘটবে, মানে মানে বা পরাগায়ন ঘটবে, তখন সেটা হবে পরপরাগায়ন। তাইলে আমাদের উত্তর হবে যদি পি অংশটি এই ফুলে অনুপস্থিত থাকে তাহলে পরাগায়নের ক্ষেত্রে যে পরিবর্তন ঘটবে তা হলো স্বপরাগায়ন আর সম্ভব হবে না, তখন পরপরাগায়ন হবে। ওকে, আমাদের এই প্রশ্ন শেষ। ওকে, তো এখন আমরা পরের প্রশ্নে চলে যাই। তো পরবর্তী প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে যে চিত্র এক্স কিভাবে গঠিত হয়। চিত্র এক্স হচ্ছে যে জিনিসটা, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এই পাশে আমরা ভ্রূণযন্ত্র দেখতে পাচ্ছি, আমরা গর্ভযন্ত্র প্রতিপাদক কোষ দেখতে পাচ্ছি, আমরা এখানে সেকেন্ডারি নিউক্লিয়াস দেখতে পাচ্ছি বা গৌণ নিউক্লিয়াস। তাহলে চিত্র এক্স হইতেছে ভ্রূণযন্ত্র। ঠিক আছে, চিত্র এক্স হচ্ছে আমাদের ভ্রূণযন্ত্র, যেটা হচ্ছে কিসে থাকে, যেটা গর্ভাশয়ের মধ্যে থাকে। তো গর্ভাশয়ের মধ্যে থাকে, এটা হচ্ছে একটা ভ্রূণকোষ। ঠিক আছে, এটাকে আমরা ভ্রূণকোষও বলতে পারি। ওকে, এখন এই জিনিসটা কিভাবে সৃষ্টি হয়, ঠিক আছে, এই জিনিসটা কিভাবে সৃষ্টি হয় ওইটা আমরা আলোচনা করব। তো চলো শুরু করি। প্রথমে হচ্ছে কি থাকে, ভ্রূণপোষক টিস্যু।
ভ্রূণপোষক টিস্যু, যেখান থেকে আমাদের ভ্রূণটা সৃষ্টি হবে, ঠিক আছে? আমাদের একটা ভ্রূণপোষক টিস্যু থাকবে, ভ্রূণপোষক টিস্যু। তো ভ্রূণপোষক টিস্যুর কাছাকাছি ডিম্বকরন্ধ্রের কাছে, বুঝতে পারছো? ডিম্বকরন্ধ্রের কাছে একটা কোষ থাকে। ওই কোষটা কেমন থাকে? যার প্রোটোপ্লাজম থাকে ঘন, এই কোষটার প্রোটোপ্লাজম থাকে ঘন এবং নিউক্লিয়াস থাকে বড়। এই কোষটার প্রোটোপ্লাজম থাকে ঘন এবং নিউক্লিয়াস থাকে কি আকারে বড়। তাইলে ভ্রূণপোষক টিস্যুর ডিম্বকরন্ধ্রের কাছে একটা কোষ থাকে, যেই কোষের প্রোটোপ্লাজমটা ঘন এবং নিউক্লিয়াসটা আকারে বড়। তো এই কোষটা মাইটোসিস বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়। এই কোষের যে নিউক্লিয়াস, ওই নিউক্লিয়াসটা মাইটোসিস বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়। মাইটোসিস বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়ে কি হয়? 4টা নিউক্লিয়াসে পরিণত হয়। তো 4টা নিউক্লিয়াস, ওই 4টা নিউক্লিয়াস থেকে 4টা কোষ সৃষ্টি হয়। তো এই যে এই কোষটা ছিল, ওই কোষের 4টা নিউক্লিয়াস থেকে পরবর্তীতে 4টা কোষ সৃষ্টি হইল। তো ধরো এটা যদি আমরা একটু চিত্রের মাধ্যমে বোঝাই, সাপোজ এইখানে 1 2 3 4 4টা কোষ আছে। এর মধ্যে লাস্টের কোষটা ছাড়া বাকি 3টাই কোষ কি হয়? বিনষ্ট হয়ে যায়। তাহলে লাস্টের কোষটা ছাড়া বাকি 3টা কোষ কি হয়? বিনষ্ট হয়ে যায়। তো এই যে লাস্টের কোষটা আছে, এই লাস্টের কোষের যে নিউক্লিয়াস, এই লাস্টের কোষের নিউক্লিয়াস আবার কি হয়? ধরো এই হচ্ছে কোষ, এই কোষে একটা নিউক্লিয়াস আছে, 2n নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসটা মিওসিস বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়। মিওসিস বিভাজনের মাধ্যমে কি হইল? দুইটা এন কোষে রূপান্তরিত হইল, ঠিক আছে? তাইলে এইখানে একটা কোষ ছিল, এই কোষটা বিভাজিত হয়ে গেল, বিভাজিত হয়ে 2টা কোষে রূপান্তরিত হয়ে গেল, ঠিক আছে? 2n ছিল, এটা এন হয়ে গেল। এখন কি হবে? এই কোষ দুইটা 2 প্রান্তে চলে যাবে, এই কোষ দুইটা 2 প্রান্তে চলে যাবে। এই একটা কোষ হয়ে যাবে, এই আরেকটা কোষ হয়ে যাবে, ঠিক আছে? এখন 2 প্রান্তে যাওয়ার পর এই কোষ দুইটা 2বার মাইটোসিস বিভাজন করবে। দেখো ফার্স্টে কি ছিল? ফার্স্টে 2n ছিল, ঠিক আছে? 2n ছিল, ওইখান থেকে মিওসিস বিভাজনের মাধ্যমে কি হইলো? এন হইলো, হ্যাপ্লয়েড হইলো, ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হইলো। এখন এইটা আবার 2বার বিভাজিত হবে, তাহলে একবার বিভাজিত হয়ে হবে এন। একটা কোষ একবার বিভাজিত হয়ে হবে 2টা এন, সেটা আবার 2বার বিভাজিত হয়ে 4টা করে এন উৎপন্ন করবে। তোমরা কি বুঝতে পারছো? আচ্ছা, তো দেখো এবার চিত্রে দেখাইলে বুঝতে পারবা। তো এই একটা কোষ, এই একটা কোষ 2 পাশে গেল, এবার এরা 4টা করে কোষ উৎপন্ন হবে, মানে 2বার মাইটোসিস বিভাজন হবে। এই একটা এন এ বিভাজিত হয়ে একবার হইল 2বার, এইখানে একবার বিভাজিত হইল, একবার মাইটোসিস। আবার যখন প্রত্যেকটা 2বার করে, এই হচ্ছে 2 নম্বর মাইটোসিস। এও মাইটোসিস করে 2 নম্বর মাইটোসিসে এর থেকেও 2টা কোষ হবে, এর থেকেও 2টা কোষ হবে। তাহলে এই একটা ছিল, 2বার মাইটোসিসের পর 4টা হয়ে গেল, তাহলে 2 পাশেই 4টা করে কোষ উৎপন্ন হইল, 4টা করে কোষ উৎপন্ন হইল। এখন কি হবে? এখন হচ্ছে দেখো 2 মেরুতে 3টা করে কোষ থাকবে। এটা যদি আমরা এইভাবে আঁকাই, দাঁড়াও, 2 মেরুতে 3টা করে কোষ থাকবে আর 2টা কোষ মাঝখানে চলে আসবে। তাহলে 2 মেরুতে কোষ আছে 3টা করে এবং একটা করে কোষ মাঝখানে চলে আসছে। এই একটা কোষে মাঝখানে পাঠাই দিবে, এই আর একটা কোষে মাঝখানে পাঠাই দিবে। তো 2 মেরুতে 3টা করে আর একটা কোষ মাঝখানে। এখন ধরো আমরা কি দিয়ে শুরু করছিলাম মনে আছে? ডিম্বকরন্ধ্রের কাছাকাছি। তাহলে ডিম্বকরন্ধ্রের সাইডে, তাহলে ডিম্বকরন্ধ্রের কাছাকাছি যেই কোষটা ছিল, সেই কোষটা দিয়েই কিন্তু এই পুরো প্রক্রিয়াটা শুরু হয়েছিল, এই পুরো ভ্রূণ সৃষ্টি হওয়াটা শুরু হয়েছিল, ভ্রূণকোষ, এই ভ্রূণযন্ত্র। তাইলে ধরো এই সাইডটা হচ্ছে ডিম্বকরন্ধ্রের কাছাকাছি আছে, এইটা। তাহলে ডিম্বকরন্ধ্রের সাইডে যেই 3টা কোষ থাকবে, এই 3টা কোষের নাম হচ্ছে গর্ভযন্ত্র। এই 3টা কোষের নাম কি? গর্ভযন্ত্র। আর বিপরীত মেরুতে যেই 3টা কোষ থাকবে, ওই 3টা কোষের নাম হবে প্রতিপাদ কোষ। তাহলে ডিম্বকরন্ধ্রের
কাছাকাছি যেই তিনটা কোষ থাকবে তার নাম কি হবে? গর্ভযন্ত্র। আর তার বিপরীত মেরুতে যেই তিনটা কোষ থাকবে তার নাম কি হবে? প্রতিপাদ কোষ। আর যে মাঝখানে যেই দুইটা কোষ থাকবে তার নাম কি হবে? গৌণ নিউক্লিয়াস। তার নাম কি? গৌণ নিউক্লিয়াস। গৌণ নিউক্লিয়াস। আচ্ছা, ভালো কথা। এখন এই যে গর্ভযন্ত্র, গর্ভযন্ত্রের মাঝখানে একটা কোষ দেখতে পাচ্ছ না, অনেক বড় অন্য দুইটার থেকে। এই মাঝখানের কোষটাকে আমরা বলবো হচ্ছে ডিম্বাণু। মাঝখানের কোষটা হচ্ছে ডিম্বাণু, আর এর দুই পাশের কোষ দুইটা হচ্ছে সহকারী। এক্স এর গঠন। এটা কোথায় থাকে জানো? এই সম্পূর্ণ জিনিসটা থাকে হচ্ছে উদ্ভিদের গর্ভাশয়ে। কোথায় থাকে? গর্ভাশয়ে। গর্ভাশয়ের চিত্র আমরা এই সব কিছু দিয়ে পরবর্তীতে একে দেখাবো। দুইটা প্রশ্ন পরেই আছে। তো এই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। ওকে, এখানে আমাদের বলছে চিত্র এম এর মধ্যে গ্যামেট সৃষ্টির প্রক্রিয়া চিত্রসহ ব্যাখ্যা করো। আচ্ছা, চিত্র এমটা কি? চিত্র এমটা হইতেছে আমাদের, চিত্র এমটা হচ্ছে আমাদের পরাগধানী। ঠিক আছে, চিত্র এমটা হচ্ছে পরাগধানী। তাহলে পরাগধানীর মধ্যে কি উৎপন্ন হয় বলো? পুং গ্যামেট উৎপন্ন হয়। পরাগধানীর মধ্যে পরাগ রেণু থাকে, পরাগ রেণুর মধ্যে পুং গ্যামেট উৎপন্ন হয়। ঠিক আছে, এই প্রক্রিয়াটাই আমাদেরকে চিত্রসহ ব্যাখ্যা করতে বলছে। এখন সাপোজ আগে জিনিসটা তোমাদেরকে বোঝাই। পরাগধানী, এখন পরাগধানীর মধ্যে কি থাকে? পরাগধানীর মধ্যে পরাগ রেণু থাকে। পরাগধানীর মধ্যে থাকে পরাগ রেণু। এখন পরাগ রেণুর মধ্যে কি থাকে? পরাগ রেণুর মধ্যে হচ্ছে দুইটা কোষ থাকে। পরাগ রেণুর মধ্যে থাকে হচ্ছে দুইটা কোষ। একটা থাকে হচ্ছে বড় কোষ, একটা থাকে বড় কোষ, আর একটা থাকে হচ্ছে ছোট কোষ। বড় কোষ আর ছোট কোষ। এই বড় কোষটাকে বলা হয় নালিকা কোষ, বা বড় কোষের যে নিউক্লিয়াস এটাকে বলা হয় নালিকা নিউক্লিয়াস, বা ধরুন নালিকা কোষ আর কি। আর যে ছোট কোষটা থাকে এটাকে বলা হয় জেনারেটিভ কোষ। এখন এই যে ছোট কোষের নিউক্লিয়াসটা, এই ছোট কোষের এই যে নালিকা নিউক্লিয়াস, এই যে নালিকা কোষ থেকে যে নালিকা নিউক্লিয়াস থাকে, এই নালিকা নিউক্লিয়াস থেকে তৈরি হয় হচ্ছে পরাগ নালিকা বা পরাগ নালী। পরাগ নালিকা বা পরাগ নালী। আর এই যে জেনারেটিভ কোষ বা ছোট কোষ, ছোট কোষের যে নিউক্লিয়াস ওইটা হচ্ছে দুই ভাগে ভাগ হয়ে যায়। ছোট কোষের নিউক্লিয়াসটা দুইটা নিউক্লিয়াসে পরিণত হয়। ওই দুইটা নিউক্লিয়াসকেই আমরা বলবো হচ্ছে আমাদের পুং গ্যামেট। ওই দুইটা নিউক্লিয়াসই হচ্ছে আমাদের পুং গ্যামেট বা পুং জনন কোষ। এখন আমরা এটা, এই হচ্ছে আমাদের থিওরি। এখন আমরা এটা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করব। সাপোজ এই হচ্ছে আমাদের পরাগরেণু, এই হচ্ছে আমরা পরাগরেণু। এটার মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো কি এভাবে দুইটা নিউক্লিয়াস আছে। একটা নিউক্লিয়াস আকারে একটু বড়, এটা হচ্ছে আমাদের নালিকা নিউক্লিয়াস, আরে নালিকা কোষ। এটা হইতেছে আমাদের জেনারেটিভ কোষ। এখন নালিকা নিউক্লিয়াস থেকে পরবর্তীতে দেখো, এখন এই নালিকা নিউক্লিয়াসটা সামনের দিকে আগাবে। তো নালিকা নিউক্লিয়াসটা যখনই সামনের দিকে আগাবে তখন আস্তে আস্তে এই পরাগ রেণুর মধ্যে এরকম একটা নালী সৃষ্টি হবে। এই যে ধরো নালিকা নিউক্লিয়াস এর সামনে সামনে আগাচ্ছে, এ যত সামনে যাচ্ছে এইভাবে ধরো এদিকে সামনে আগাচ্ছে, আর যত আগাচ্ছে তত একটা নালী সৃষ্টি হচ্ছে। এই জিনিসটাকেই বলা হয় হচ্ছে পরাগ নালী। এই জিনিসটাকেই বলে পরাগ নালী। আর এটা কে সৃষ্টি করতেছে? নালিকা নিউক্লিয়াস সৃষ্টি করতেছে, বা নালিকা কোষ বা পরাগ নালীর কোষ। ওইটা এই জন্যই একে নালিকা নিউক্লিয়াস বা নালিকা কোষ বলে। আর এই যে নিউক্লিয়াসটা ছিল বা আরেকটা যে নিউক্লিয়াস বা একটা কোষ, এটা দুই ভাগে ভাগ হয়ে যাবে। দুই ভাগে ভাগ হয়ে দুইটা কোষে পরিণত হবে। এই দুইটা কোষকেই আমরা বলবো হচ্ছে পুং গ্যামেট। বুঝতে পারছো? এরাই জনন কাজে অংশগ্রহণ করবে। এই হইতেছে আমাদের চিহ্নিত চিত্র। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। উদ্দীপকের এ নির্দেশিত অংশটির চিহ্নিত চিত্র
অঙ্কন করো। তাহলে উদ্দীপকের এ জিনিসটা কি? উদ্দীপকের এ জিনিসটা হচ্ছে গর্ভাশয়। আমাদেরকে গর্ভাশয়ের চিহ্নিত চিত্র অঙ্কন করতে বলছে, তাই তো? আসো আমরা আঁকানোর চেষ্টা করি। আমি যেমনে যেমনে আঁকাচ্ছি তুমিও ওইভাবেই আঁকাবা। আমার এখানে একটু স্পেস কম, জায়গা কম, তাই হয়তো খুব একটা ফ্রিলি আঁকাইতে পারতেছি না, বাট জিনিসটা সেমই আর কি। জিনিস তুমি যখন আঁকা তোমার মতো আঁকাবা, বাট কোথায় কি আঁকতে হবে এইটুক বুঝলেই হবে আর কি, কি কি আমাদের লাগবে এইটুক বুঝলেই তোমার হয়ে যাবে। এখন এই দেখো, এখন আমরা এখানে এখানে আমরা কি কি আছে, এই হচ্ছে আমাদের গর্ভাশয়, ঠিক আছে? এখন আমরা এখানে কি কি আছে এটা নিয়ে আলোচনা করব। এই হচ্ছে আমাদের দুইটা ত্বক বা ত্বকের আমরা দুইটা স্তর দেখতে পাইতেছি, ঠিক আছে? এটা হচ্ছে বহিত্বক, এই হইতেছে আমাদের অন্তত্বক। বহিত্বক আর অন্তত্বক। এই যে এইখানে একটা রন্ধ্র মতো আমরা দেখতে পাইতেছি না, যে একটা রন্ধ্র দেখতে পাচ্ছ? এই যে একটা রন্ধ্রর মতো, এটা যদি আর একটু ছোট করে আমরা দেখাই তাইলে এবার বোঝা যাচ্ছে। এইদিকে একটা রন্ধ্র মতো আছে, রন্ধ্র বা ছিদ্র, এইটাই হচ্ছে আমাদের ডিম্বক রন্ধ্র। ডিম্বক রন্ধ্র, ঠিক আছে? ডিম্বক রন্ধ্র। এরপরে আসো, এটা তো আমরা কিছুক্ষণ আগে দেখছি, এটা হচ্ছে আমাদের ডিম্বাণু। এই দুইটা হচ্ছে আমাদের সহকারী কোষ। সহকারী কোষ। আর ডিম্বাণু আর সহকারী কোষকে একসাথে কি বলে? ডিম্বাণু আর সহকারী কোষকে একসাথে বলে গর্ভযন্ত্র। ডিম্বাণু সহকারী কোষ, এটা আমাদের কি? এটা হচ্ছে আমাদের গৌণ নিউক্লিয়াস। গৌণ নিউক্লিয়াস, নিউ দিয়ে লিখে রাখলাম, বুঝে নিবা। এই তিনটাকে আমরা বলবো একসাথে প্রতিপাদ কোষ। প্রতিপাদ কোষ। এই যে উপরে যে আমরা জাল জাল মতো একটা জিনিস যে দেখতে পাইতেছ, এগুলো হচ্ছে অনেকগুলা টিস্যু। অনেকগুলা টিস্যু, দেখো মাঝখানে ফোটা ফোটা আছে, মানে নিউক্লিয়াস, মানে প্রত্যেকটাকে একটা কোষ, অনেকগুলো কোষ মিলে একটা টিস্যু হইছে। তো এটা হচ্ছে ভ্রূণপোষক টিস্যু। এর নাম কি? এর নাম হচ্ছে ভ্রূণপোষক। ভ্রূণপোষক টিস্যু। বুঝতে পারছো? আচ্ছা, তো এখানেও একটা নিউক্লিয়াস দিয়ে দিবা। আচ্ছা, গেল। আর এই যে যে এই জায়গাটা একটা গলার মতো জায়গা দেখছো, যে এই যে যে গলার মতো একটা জায়গা, যেখান থেকে আর কি বাঁকটা নিছে, যে বাঁকটা নিছে, এটাকেই আমরা বলবো ডিম্বক নাভি। তো এই হচ্ছে আমাদের মোটামুটি গর্ভাশয়ের চিত্র, ঠিক আছে? এখন আমাদের এমসিকিউ শুরু হবে। ওকে, তো এখন আমরা এমসিকিউ সলভ করা শুরু করব। তো আসো, আমাদের প্রথম এমসিকিউতে বলছে যে কোনটি পতঙ্গ পরাগী ফুল? পতঙ্গ পরাগী ফুল কোনটি? ওকে, তো এখন আমরা আমাদের এমসিকিউ শুরু করব। তো আমাদের প্রথম প্রশ্নে বলছে পতঙ্গ পরাগী ফুল কোনটি? তো পতঙ্গ পরাগী ফুল, মনে রাখবা, পতঙ্গ পরাগী ফুল হচ্ছে, একদম মুখস্থ করে রাখবা, জবা, কুমড়া, সরিষা। জবা, কুমড়া, সরিষা, এগুলো হচ্ছে পতঙ্গ পরাগী ফুল। তাহলে পতঙ্গ পরাগী ফুল কি কি? জবা, কুমড়া, সরিষা। আমাদের কি জবা, কুমড়া, সরিষা কি কি আছে? জবা, কুমড়া, সরিষা। আচ্ছা বলো তো, কদম, শিমুল, কচু, এটা কি টাইপের ফুল? এগুলো হচ্ছে প্রাণী পরাগী ফুল। তাহলে কদম, শিমুল, কচু কি ফুল? এটাও মনে রাখো, প্রাণী পরাগী ফুল। তাইলে আমরা দুইটা এমসিকিউ কিন্তু পেয়ে গেলাম। একটা এমসিকিউর মাধ্যমে আমাদের দুইটা জিনিস জানা হয়ে গেল। পতঙ্গ পরাগী ফুল হচ্ছে জবা, কুমড়া, সরিষা, এবং প্রাণী পরাগী ফুল হচ্ছে তোমার কদম, শিমুল। এগুলো কিন্তু এমসিকিউ এর জন্য হাইলি ইম্পর্ট্যান্ট, মাস্ট আসবে। এইগুলো থেকে একটা এমসিকিউ মাস্ট আসবে, এই যে যে উদাহরণ থেকে। তো এগুলো কিন্তু ভালো করে মুখস্থ করতে হবে। আচ্ছা, পরের প্রশ্নে আমাদের, আচ্ছা আমরা যখন পরাগী নিয়ে আলোচনা করতেছি, বাকি দুইটাও আলোচনা করে ফেলি। তো বায়ুপরাগী ফুল কোনটা বলতে পারবা? বায়ুপরাগী ফুল একটাই আছে আমাদের সবার প্রিয়, সেটা হচ্ছে ধান, ঠিক আছে? তাহলে বায়ুপরাগী হচ্ছে, বায়ুপরাগী হলো
বায়ু পরাগী হলো ধান। আর পানি পরাগী কোনটা বলতে পারবা? পানি পরাগী হচ্ছে পাতা শ্যাওলা। তাইলে পানি পরাগী হচ্ছে পাতা শ্যাওলা। ওকে, তাহলে পতঙ্গ পরাগী হচ্ছে জবা কুমড়া সরিষা, প্রাণী পরাগী হচ্ছে কদম শিমুল কচু, বায়ু পরাগী হচ্ছে ধান, আর পানি পরাগী হচ্ছে পাতা শ্যাওলা। আচ্ছা, নিচের কোনটিতে মানে গর্ভযন্ত্রে কয়টি কোষ থাকে? গর্ভযন্ত্রে কয়টি কোষ থাকে আমরা সবাই জানি। এই যে ডিম্বক যন্ত্রের কাছে থাকে গর্ভযন্ত্র, মাঝখানেরটাকে ডিম্বাণু, দুইটা সহকারী কোষ, তাইলে তিনটা কোষ থাকে গর্ভযন্ত্রে, তিনটা কোষ থাকে। নিচের কোনটিতে গুণ সম্পন্ন, এখানে নতুন গুণ সম্পন্ন হবে, একটু মিস্টেক হয়েছে, তো নতুন গুণ সম্পন্ন বীজ উৎপন্ন হয়। আমরা কি জানি নতুন গুণ সম্পন্ন বীজ কোথায় উৎপন্ন হয়? নতুন গুণ সম্পন্ন পরপরাগায়নে উৎপন্ন হয়। পরপরাগায়ন। এখন পরপরাগায়ন কার হয়? পরপরাগায়নের উদাহরণে কি ছিল? শিমুল আর পেঁপে। শিমুল পেঁপে। এখন দেখো তো আমাদের শিমুল পেঁপে কই আছে? পেঁপে পেঁপে, এই যে আমাদের পেঁপে। ওকে, আচ্ছা, ভ্রূণথলির কেন্দ্রের দিকের কোষটিকে কি বলে? ভ্রূণথলির কেন্দ্রের দিকের কোষটিকে হচ্ছে অ্যাপিকাল কোষ বলে। ওকে, এরপরে আসো, নিষেকের ফলে কি উৎপন্ন হয়? আমরা সবাই জানি পুংজনন কোষ আর স্ত্রী জনন কোষের মধ্যে নিষেক হয়। নিষেকের ফলে কি উৎপন্ন হয়? জাইগোট উৎপন্ন হয়। নিষেকের ফলে কি উৎপন্ন হয়? জাইগোট উৎপন্ন হয়। নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুইটি প্রশ্নের উত্তর দাও। চিত্রের পি অংশটি নিষেকের পর কিসে পরিণত হয়? চিত্রের পি অংশটি আসলে কি দেখা যাচ্ছে? চিত্রের পি অংশটা হচ্ছে ডিম্বাণু। চিত্রের পি অংশটা হচ্ছে ডিম্বাণু। তাহলে ডিম্বাণু কিসে উৎপন্ন হয়? ডিম্বাণু জাইগোটে উৎপন্ন হয়। ঠিক আছে, আচ্ছা, পরের প্রশ্নে আসো। এক্স ও ওয়াই এর ক্ষেত্রে কি আছে? এই হচ্ছে এক্স, এই হচ্ছে আমাদের ওয়াই। তাহলে এক্স ও ওয়াই এর ক্ষেত্রে এম ও এন মিলিত হয়ে শস্যকোষ তৈরি করে। এম কি জিনিস, এন কি জিনিস দেখি। এই যে এম হচ্ছে এখানে আমাদের গৌণ নিউক্লিয়াস, এন হচ্ছে পুং গ্যামেট। তাহলে গৌণ নিউক্লিয়াস আর গ্যামেট মিলিত হয়ে শস্যকোষ তৈরি করে। ট্রু, এটা ঠিক আছে। এক, ঠিক আছে। এম ও পি এর সাথে এন এর মিলনে দ্বিনিষেক ঘটে। তাইলে এই যে ডিম্বাণুর সাথে পুংকোষের মিলন একটা নিষেক হয়। আবার ইয়েস, গৌণ নিউক্লিয়াসের সাথে পুংগ্যামেটের আরেকটা নিষেক হয়, দুইটা নিষেক হয়, তাই একে দ্বিনিষেক বলে। ওকে, ঠিক আছে। পি ও এন মিলিত হলে চারাগাছ হইতে পারে। পি কি? ডিম্বাণু, আর এন কি? পুংগ্যামেট। তাহলে ডিম্বাণু আর পুংগ্যামেট মিলিত হয়ে জাইগোট হয়, জাইগোটই তো আমাদের চারাগাছ। তাহলে এটা কি? তিনটাই ট্রু। ঠিক আছে। নিচের কোন ফুলে গর্ভমুণ্ড আঠালো এবং শাখান্বিত? আচ্ছা, গর্ভমুণ্ড আঠালো কাদের থাকে বলো তো? গর্ভমুণ্ড আঠালো থাকে হচ্ছে বায়ুপরাগী ফুলের। কেন? কারণ এদের তো মনে করো কোনো মৌমাছি প্রাণী কেউই এসে হচ্ছে, মানে পতঙ্গ প্রাণী কেউই এসে এদের পরাগায়ন ঘটায় দিচ্ছে না। এদের পরাগায়নটা কিসের মাধ্যমে করতেছে? বাতাসের মাধ্যমে ঘটতেছে। এখন বাতাসের মাধ্যমে যখন পরাগায়ন ঘটবে তখন তো এটা নিজে নিজে ঘটবে, তাই না? তো বাতাসের মাধ্যমে পরাগায়ন ঘটার সময় পরাগধানীটা বা গর্ভমুণ্ড, যেটা গর্ভমুণ্ডটা যদি হচ্ছে থাকে, একটু আঠালো থাকে, তাহলে ইজিলি কি পরাগরেণুটা গর্ভমুণ্ডে আটকায় যাবে না? ধরো বাতাসে র্যান্ডম ভাসতেছে এই গর্ভমুণ্ড, ঠিক আছে, বাতাসে র্যান্ডম পরাগরেণু ভাসতেছে, গর্ভমুণ্ডটা আঠালো, তাহলে কি এভাবে গিয়ে আটকে থাকবে আর সামনে যেতে পারবে না। তো এভাবে পরাগরেণুগুলা কি আঠালো হইলে আটকে থাকবে। এই জন্য বায়ুপরাগী ফুলে এই যে গর্ভমুণ্ডটা আঠালো হয়। আর বায়ুপরাগী ফুলের উদাহরণ কি? বায়ুপরাগী ফুলের উদাহরণ হচ্ছে ধান। ঠিক আছে, উত্তর ধান। কোনটির পরাগদণ্ড বহুগুচ্ছ? ঠিক আছে, এখন আমরা জানি পরাগদণ্ড তিন রকম হইতে পারে: একগুচ্ছ, দ্বিগুচ্ছ এবং বহুগুচ্ছ। এই যে পরাগদণ্ড, পরাগদণ্ড হইতে পারে একগুচ্ছ, দ্বিগুচ্ছ এবং বহুগুচ্ছ। এখন পরাগদণ্ড একগুচ্ছ, দ্বিগুচ্ছ না বহুগুচ্ছ, এটা মনে রাখার তোমাকে আমি একটা নেমোনিক্স দিচ্ছি। ঠিক আছে, তো নেমোনিক্সটা হচ্ছে বাংলাদেশের একটা প্রধান রাজনৈতিক দল জামাত শিবির। ঠিক আছে, বাংলাদেশের একটা প্রধান রাজনৈতিক দল এবং বর্তমান বিরোধী দল জামাত শিবির। তো এটা দিয়ে কিভাবে মনে রাখবা? বর্গের জ, ম আর তালিবস্য। বর্গের জতে কি? জবা। জবা হচ্ছে একগুচ্ছ, জবা একগুচ্ছ। মতে কি? ম হচ্ছে মটর, মতে মটর। তাহলে মটরটা কি? মটরটা হচ্ছে আমাদের দ্বিগুচ্ছ বা দুইগুচ্ছ। আর বহুগুচ্ছ হচ্ছে শিমুল, শিবিরের শিমুল, তালিবর শিকারের শি। তাইলে জামাত শিবির, জবা মটর শিমুল, তাইলে বহুগুচ্ছ কি? শিমুল। ঠিক আছে, ওকে।
এরপরে আসো, কোনটিতে দললগ্ন পুংস্তবক থাকে? দেখো, মটর, জবা, শিমুল তিনটায় থাকে হচ্ছে কি বহু গুচ্ছে থাকে। তাহলে দললগ্ন কে থাকে? দললগ্নতে থাকে হচ্ছে ধুতুরা। ঠিক আছে। এখন উভলিঙ্গ ফুল কোনটি? দেখো, মনে রাখবা লাউ আর কুমড়া এই দুইটা হচ্ছে একলিঙ্গ ফুল। ঠিক আছে, একলিঙ্গ ফুল। আর উভলিঙ্গ ফুল হচ্ছে জবা, সরিষা, এরা হচ্ছে উভলিঙ্গ ফুল। তাহলে লাউ কুমড়া হচ্ছে একলিঙ্গ, জবা এ হচ্ছে উভলিঙ্গ। ঠিক আছে। তাইলে কোন ফুলের মধ্যে সুগন্ধি নেই? আমরা জানি সুগন্ধ নেই সাধারণত বায়ুপরাগী ফুলে আর পানি পরাগী ফুলে। তো বায়ুপরাগী ফুলে আর পানি পরাগী ফুলে হচ্ছে সুগন্ধ নেই। এই জন্য তাহলে বায়ুপরাগী ফুল তো ধানটা উদাহরণে নাই, আর পানি পরাগীকে পাতা শ্যাওলা, তাহলে উত্তর পাতা শ্যাওলা। পেঁপের ক্ষেত্রে প্রযোজ্য, পেঁপে একলিঙ্গ ফুল, হ্যাঁ একলিঙ্গ ফুল। জবাব পেঁপে ভিন্নবাসী উদ্ভিদ, ভিন্নবাসী উদ্ভিদ ঠিক আছে, সব বৃন্ত পেঁপের বৃন্ত আছে। তো এই 1 2 3 ঠিকই, তিনটেই। 13তে আছে, পরাগধানী ও পুংদণ্ডের সংযোগকারী অংশকে কি বলে? এই যে পরাগধানী আর পুংদণ্ড, এই হচ্ছে পুংদণ্ড, এই হচ্ছে পরাগধানী। তার মাঝখানের যে অংশটা, এই মাঝখানের অংশটাকে বলে যোজনী। এটা মনে রাখবা, যোজনী। ঠিক আছে, যোজনী। গর্ভকেশর কোথায় অবস্থান করে? গর্ভকেশর অবস্থান করে ফুলের কেন্দ্রে। ঠিক আছে, আমরা ফুল আঁকানোর সময় দেখাইছিলাম না গর্ভকেশর, গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড, যে চারদিকে থাকে হচ্ছে পুংকেশর, আর মাঝখানে থাকে কি গর্ভকেশর ফুলের কেন্দ্রে। তাহলে এই ছিল আমাদের এই চ্যাপ্টার। আজকের মতো শেষ। ধন্যবাদ সবাইকে।